শোল্ডার পেন অ্যাকচুয়ালি খুব কমনলি পেন ক্লিনিকে দেখা যায় যে মানুষরা আসে তাদের ঘাড়ের ব্যথা এবং ঘাড় থেকে ব্যথাটা কিছুটা আপার আর্মের সাইডে নেমে আসছে, এই জায়গাটার ব্যথাটা নিয়ে অনেক মানুষই পেন ক্লিনিকে আসে। কনফিউশন অ্যারাইজ করতে পারে যখন আমরা ভাবতে চেষ্টা করি যে ব্যথাটা শোল্ডার থেকে আসছে নাকি ঘাড় থেকে আসছে। শোল্ডারের যদি ব্যথা হয় তাহলে কি হবে, এটা একটা লোকালাইজড পেইন, মানে এই জায়গাটাতেই ব্যথা হয়, ঠিক আছে। যখন মানুষটা রাত্রের বেলা যখন ঘুমানোর সময় সে যদি এই পাশ ফিরে শোয় এবং তার এই জায়গাটাতে একটু চাপা পড়ে তাহলে ব্যথা ফিল হয়। এবং মেইনলি এটা মুভমেন্টের সময় ব্যথাটা বাড়ে। কি কি মুভমেন্ট, সেটা অনেক সময় এরকমভাবে হাতটা উঠাতে পারে না বা তারা হাতটা পিছন দিকে নিতে পারে না, এই দুটো মুভমেন্টই সাধারণত মেইনলি এফেক্টেড হয়। এই ক্ষেত্রে আমরা অনেক সময় এটাকে ফ্রোজেন শোল্ডার বলে থাকি। এছাড়া রোটেটর কাফ ইনজুরি বলে একটা ব্যাপার আছে, যে এখানে কিছু কিছু টেন্ডন আছে, যে কোনো কারণে, যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বা যে কোনো কারণে সেখানে চোট লেগে গিয়ে থাকতে পারে। এবং অবশ্য কোনো ক্ষেত্রে আর্থ্রাইটিস বা বাত টাইপের যে ব্যাপারটা, এখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টে আর্থ্রাইটিস হয়ে যেতে পারে। এছাড়াও বার্সাইটিস বলে একটা জিনিস হয়, সেগুলো জিনিস হতে পারে। আলটিমেটলি শোল্ডার মানে যে যে স্ট্রাকচারগুলো শোল্ডারে আছে সেটাই ব্যথার কারণ। কিন্তু যদি ব্যথাটা ঘাড় থেকে আসে তাহলে ব্যথাটার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হবে, তাহলে একটু অন্যরকম হয়। তখন সেই ক্ষেত্রে ব্যথাটা ঘাড় থেকে পেশেন্ট ফিল করছে ব্যথাটা এখানে ঠিকই আছে, কিন্তু ব্যথাটা অনেক সময় এই জায়গার থেকে নেমে নিচের দিকে যায়, এমনকি আঙ্গুল পর্যন্ত যায়। আঙ্গুলেও ঝিনঝিন ঝিনঝিন একটা ভাব থাকতে পারে, ঝিনঝিন করতে পারে বা নাম নাম হয়ে যেতে পারে, নামনেস। হ্যাঁ, সেই জিনিসগুলো থাকতে পারে এবং এই ক্ষেত্রেও অনেক সময় মুভমেন্টের সাথে ব্যথা বাড়ে, সেটা হতে পারে। এবং আরো কিছু সিমটম, যেমন মনে করুন হাতের উইকনেস। হাতের উইকনেস, যদি আঙ্গুলের উইকনেস বেসিক্যালি, সেই আঙ্গুলের যে উইকনেসটা সেটা কিন্তু ঘাড় থেকে যদি, মানে শোল্ডার থেকে যদি ব্যথা আসে তাহলে ফিল হয় না। সেটা শুধু ঘাড় থেকে যখন সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ডিস্ক রিলেটেড প্রবলেম থেকে নার্ভের যে প্রবলেমগুলো হয় সেটাতে হয়, তখনই এই উইকনেস জিনিসটা ফিল হতে পারে। এবং ব্যথার টাইপটাও আলাদা, আমি যেরকম বললাম আমি, যে ঝিনঝিন করতে পারে বা একটা বার্নিং সেন্সেশন টাইপের হতে পারে, যেটা এখান থেকে শুরু হয়ে একদম নিচ পর্যন্ত যাচ্ছে। তো সেটার মেইন কারণটা সেই আলটিমেটলি এটা ডিস্ক রিলেটেড হতে পারে, বা অনেক সময় ডিজেনারেটিভ অস্টিও আর্থ্রাইটিস, মানে যে ঘাড়ের জয়েন্টগুলো আছে যেটা স্পন্ডাইলোসিস বলি, সেটাও অনেক বেশি নষ্ট হয়ে যাওয়ার ফলে সেই জিনিসটা হতে পারে। তাহলে মেইন কি কি আমরা কি ডিফারেন্স গুলো দেখলাম। তো যদি শোল্ডার পেইন হয় তাহলে সেটা একটা লোকালাইজড পেইন হয়, মানে পেইনটা এরকম শোল্ডার রিজিয়নেই হয়, মানে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এটাই হচ্ছে গিয়ে এরিয়া শোল্ডার পেইনের। কিন্তু যদি পেইনটা এখানেই ফিল হচ্ছে কিন্তু আসছে ঘাড় থেকে, নার্ভের পেইন, তো সেই ক্ষেত্রে পেইন এখানে ম্যাক্সিমাম সময় ফিল হলেও মাঝে মাঝে এই পেইনটা অনেক দূর পর্যন্ত যেতে পারে, আঙ্গুল পর্যন্ত যেতে পারে। সেকেন্ড হচ্ছে, দুটো পেইনই হুয়েদার ইট ইজ ফ্রম শোল্ডার বা ঘাড় থেকে, যেখান থেকেই হোক না কেন, সেটা মুভমেন্টের সাথে একটা ডিফারেন্স আসে। তো একটা স্পেসিফিক মুভমেন্ট রয়েছে, যেমন মনে করুন আমরা যেরকম পেশেন্টকে জিজ্ঞেস করি যে যদি কখনো আপনি হাতটা উঠিয়ে মাথায় রাখেন এভাবে, তাহলে কি আপনার ব্যথাটা কমবে না বাড়বে। যদি শোল্ডার পেইন হয় তাহলে সে বলবে যে আমি তো হাতটা উঠাতেই পারি না, এভাবে উঠাতে গেলেই প্রচণ্ড ব্যথা হয়। তো সেটা খুবই কষ্টকর। এবং যদি ঘাড়ের পেইন হয়, এখান থেকে নার্ভের পেইন, তাহলে সে বলবে যে হ্যাঁ, মাঝে মাঝে আমি এরকম রাখি বা এরকম উঠালে পরে আমার একটু আরাম হয়, আমি একটা হাত দিয়ে আরেকটা হাতকে কখনো এরকম ভাবে সাপোর্টও দেই যাতে আমার পেইনটা একটু কমে যায়। তো এটা হচ্ছে কি একটা ইজি ওয়ে অফ ডিফারেন্সিয়েটিং। হ্যাঁ, যদি শোল্ডার পেইন হয় তাহলে সে উঠাতে গেলে খুব কষ্ট পাবে, কিন্তু ঘাড়ের পেইনে, যদি নার্ভের পেইন হয় সেই ক্ষেত্রে হাতটা নামালে কষ্ট হয়, হাতটা নিচের দিকে নামিয়ে দিলে তখন বেশি কষ্ট হয়, উপরে ওঠালে আরাম পাবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি বললাম যে নিউরোলজিক্যাল সায়েন্স, যদি ঘাড় থেকে আসে, সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, স্পন্ডাইলোসিস, এসব জিনিস, তাহলে অনেক সময় হাতে উইকনেস থাকতে পারে, যেটা আঙ্গুলের উইকনেস শোল্ডারের ক্ষেত্রে কখনোই থাকবে না। এখন কথা হচ্ছে ডায়াগনোসিস কি করে করা হয়।
ডায়াগনোসিস সাধারণত এই হিস্ট্রি টেকিং, মানে আমরা যে পেশেন্টের থেকে জিজ্ঞেস করছি যে তার কীরকম ব্যথা কোত্থেকে শুরু হচ্ছে, কতটুকু ব্যথা, কোথায় যাচ্ছে ব্যথাটা, এইসব থেকেই আমরা ডায়াগনোসিস করে নেওয়া যায় একটা আপ টু এ লিমিট। তারপরে কিছু কিছু স্পেসিফিক টেস্ট আছে। টেস্ট বলতে সেই আর কি, কখনো হাতটা পিছন দিকে নেওয়া, উপর দিকে নেওয়া, মাথার উপরে প্রেশার দেওয়া, এরকম ডিফারেন্ট টেস্ট থেকে আমরা বুঝতে পারি যে ব্যথাটা কোত্থেকে আসছে। কখনো কখনো এমআরআই শোল্ডার বা এমআরআই মানে সার্ভিক্যাল স্পাইন বা শোল্ডার, সেগুলোও দরকার লাগতে পারে, এক্সরেও দরকার লাগতে পারে। তবে আরেকটা জিনিস যেটা আজকালকার সময়ে এখন রিসেন্টলি সেটা অনেক বেশি আমরা ইউজ করে থাকি এবং সেটা অনেক বেশি ইউজফুলও, সেটা হচ্ছে কি আল্ট্রাসাউন্ড। আমাদের ক্লিনিকেই আল্ট্রাসাউন্ড রয়েছে। তো যখনই পেশেন্ট আসছে, যদি শোল্ডারের প্রবলেম আমরা সাসপেক্ট করি, তো প্রথমেই শোল্ডারে আল্ট্রাসাউন্ড মেশিনটা লাগিয়ে আমি দেখে নিই যে সেখানে শোল্ডারের কোনো প্রবলেম আছে কিনা। তো যদি সেই ক্ষেত্রে অনেকগুলো লাভ রয়েছে। একটা প্রথম কথা তো হচ্ছে যে আমি ডায়াগনোসিস ইমিডিয়েট করে দিতে পারলাম, অ্যাটলিস্ট আমি বলে দিতে পারলাম যে হতে পারে তাহলে আপনার ঘাড় থেকে আসছে, শোল্ডারে তো কিছুই নেই। তাহলে আননেসেসারি ইনভেস্টিগেশন, এমআরআই অফ শোল্ডার করে দেখলাম নর্মাল, তো সেই জিনিসটার থেকেও বাঁচা যেতে পারে। এবং ইমিডিয়েট যদি শোল্ডারের প্রবলেম হয় তাহলে তো ডায়াগনোসিস ইমিডিয়েট হয়ে গেল। ট্রিটমেন্ট সবসময়ই সাধারণ ওষুধ, মুখের খাওয়ার ওষুধ এবং রেস্ট্রিকশন, ফিজিওথেরাপি, এগুলো দিয়েই শুরু করা হয়। কিন্তু ট্রিটমেন্টে ধরুন 100 জনের মধ্যে 50 জন এই ধরনের ট্রিটমেন্টেই ঠিক হয়ে যাবে। কিছুদিন ফিজিওথেরাপি, এক্সারসাইজ টাইপের জিনিস করতে হবে, কিন্তু আলটিমেটলি ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু বাকি 50 জন থাকবে যাদের কোনো সলিউশনই দেখা যাচ্ছে না, মানে অনেক দিন ধরে ব্যথা চলছে, এসব তারা করেই আমার কাছে আসে। অনেক সময় এরকমই হয় যে তারা এসব সব ট্রাই করে ফেলেছে, ওষুধও খেয়েছে, আইসও লাগিয়েছে, এক্সারসাইজও করেছে। তো সেই ক্ষেত্রে সেকেন্ড স্টেপ অফ ট্রিটমেন্ট হচ্ছে পেইন ইন্টারভেনশন, মানে আমরা এখানে ছোট ছোট কিছু ইঞ্জেকশন দিই। সেই যে বললাম যে আমি আল্ট্রাসাউন্ড দিয়ে দেখি, আল্ট্রাসাউন্ড দিয়ে দেখে ঠিক সেখানে ইঞ্জেকশন দিয়ে দিই। এটা বোথ শোল্ডারের ক্ষেত্রে এবং নেক নার্ভ রিলেটেড পেইনের ক্ষেত্রেও। এই ইন্টারভেনশনগুলো খুবই এফেক্টিভ এবং রিস্ক ফ্রি। মোস্ট, মানে 99.99% রিস্ক ফ্রি। একদম আমি 100% বলছি না, কেননা কখনো কারো কিছু হয়ে গেল কে জানে। কিন্তু মোস্টলি ইট ইজ রিস্ক ফ্রি এবং কোনো অ্যাডমিশনের দরকার নেই। জাস্ট ইঞ্জেকশন দিলাম এবং উইদিন 1 আওয়ার দে ক্যান গো ব্যাক, তারা ঘরে গিয়ে আরাম করতে পারে। এখানে আপনি দেখতে পাবেন যে আমি একটা ইঞ্জেকশন দিচ্ছি, সে বসে রয়েছে এবং তাকে আমি আল্ট্রাসাউন্ড দিয়ে দেখছি এবং সঙ্গে সঙ্গে ইঞ্জেকশনও দিয়ে দিচ্ছি। এটাতে ডায়াগনোসিসও হয়ে যাচ্ছে এবং তার ট্রিটমেন্টও হয়ে যাচ্ছে। এই ইন্টারভেনশনগুলো সত্যিই অনেক বেশি এফেক্টিভ দেন ট্যাবলেট